ইলমার মাইক অফ, কথা বলে যাচ্ছে। স্যার আমি পুনঃক্রয় চুক্তিটা বুঝি নাই, একটু যদি বুঝাই। পড়াইছেন? পুনঃক্রয় চুক্তি কি আমি পড়াইছি? না স্যার। স্যার স্বীকৃতি পত্র বুঝেন আজকে স্যার দুইটা। আছি কি? আচ্ছা স্যার, আজকে স্যার দুইটা। স্যার দুইটা। হ্যাঁ আজকে স্যার দুইটা। আমাদের সুবিধার জন্য চিন্তা করতে দেখি নতুন কিছু ট্রাই করা যায়। এই কাঁচামরিচ বিক্রি করে বন্ধ করো। আমরা হস্তান্তরযোগ্য আমরা সার্টিফিকেট গত ক্লাসে পড়েছিলাম। ব্যাংকের স্বীকৃতিপত্রতে এসে আমরা আমাদের ক্লাসটা শেষ হয়ে গিয়েছিল। ব্যাংকের স্বীকৃতিপত্র কি বলতে কি বোঝায় এই জিনিসটা আজকে আমরা একটু দেখব। ঠিক আছে? সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার। আমি একটু বুঝাচ্ছি, তোমরা একটু হয়তোবা সাউন্ডটা আমি একটু করতে আমি একটু বলে যাচ্ছি। হ্যাঁ, তোমরা একটু চেষ্টা করো বুঝতে। আচ্ছা, আমি আজকে তোমাকে একটু এলসিটা বুঝাচ্ছি। এলসিটা কি জিনিস সবাই একটু দেখো। আমরা গত ক্লাসে বলছিলাম যে মনে করো এটা হচ্ছে বাংলাদেশি একটা কোম্পানি, ঠিক আছে? বাংলাদেশি একটা কোম্পানি এবং এটা হচ্ছে আমেরিকান একটা কোম্পানি। এই দুইটা কোম্পানি তাদের ব্যবসা বাণিজ্যের যেই ওই বৈদেশিক বাণিজ্যটা কিছু প্রোডাক্ট ক্রয় করবে কার কাছ থেকে? আমেরিকান কোম্পানি থেকে। আমেরিকান কোম্পানি থেকে। তাহলে দেখো বাংলাদেশি যে কোম্পানিটা আছে তারা আমেরিকান কোম্পানির কাছে একটা ডকুমেন্ট পাঠালো অথবা বললো যে স্যার আমাদের এই পরিমাণ প্রোডাক্ট গুলো লাগবে, আপনারা কি এই ক্যাটাগরির বা স্যাম্পল দিয়ে দিবে, এই স্যাম্পল অনুযায়ী আপনারা প্রোডাক্টটা আমাদেরকে পাঠাতে পারবেন, এটা বলে দিল আমাদের। আমেরিকান কোম্পানি এটা সবকিছু চিন্তা ভাবনা করে আমেরিকান কোম্পানি বললো হ্যাঁ আমরা পাঠাতে পারবো, আমরা আপনাদের কাছে প্রোডাক্টটা পাঠাতে পারবো। তাহলে এই যে আমাদের বাংলাদেশি কোম্পানি এদেরকে আমরা আমদানিকারক বলতে পারি, আর আমেরিকান কোম্পানিকে আমরা রপ্তানিকারক বলতে পারি, নাকি? কথাটা কি সত্যি না মিথ্যা? জি স্যার সত্যি। সত্যি। আচ্ছা, দ্যাট হচ্ছে বাংলাদেশি কোম্পানি প্রোডাক্ট পাঠাবে নাকি বাংলাদেশি আমদানিকারক আমদানিকারক মানে হচ্ছে প্রোডাক্ট আনবে, ঠিক আছে? জি স্যার। আর আমেরিকান কোম্পানি প্রোডাক্টটা পাঠাবে, ঠিক আছে? জি স্যার। ওকে, এবার এরা প্রোডাক্ট পাঠাবে আর এরা টাকা পাঠাবে, মা দেখা যাচ্ছে না? স্যার দেখা যাচ্ছে তো।
আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশি কোম্পানি আমদানি করবে আর আমেরিকান কোম্পানি রপ্তানি করবে। তাহলে বাংলাদেশি কোম্পানি আমেরিকান কোম্পানিকে বললো আপনারা এই পরিমাণ প্রোডাক্ট গুলো পাঠাতে পারবেন কিনা, আমেরিকান কোম্পানি বললো পাঠাতে পারবে। এখন দেখো, হতে তো পারে এই ধরনের বিষয় যে আমেরিকান কোম্পানি প্রোডাক্টটা পাঠালো, বাংলাদেশি কোম্পানির টাকাটা পাঠালো না, এই ধরনের ঘটতে পারে না? জি স্যার। জি স্যার। ঘটতে পারে। আচ্ছা দেখো, এবার বাংলাদেশি কোম্পানির কাছ থেকে একটা বাণিজ্যিক ব্যাংক, দ্যাট মিন্স হচ্ছে কমার্শিয়াল ব্যাংক দাঁড়াবে, আমেরিকান কোম্পানির কাছে একটা কমার্শিয়াল ব্যাংক দাঁড়াবে। দুইটা দেশের দুইটা কমার্শিয়াল ব্যাংক দাঁড়াবে। এখন ঘটনাটা কি ঘটতেছে? ঘটনাটা ঘটতেছে যেহেতু আমদানিকারক টাকাটা পাঠাইতে হবে রপ্তানিকারকের কাছে, তখন এই দুইটা কমার্শিয়াল ব্যাংক তাদের সাথে যোগাযোগ করবে। দুইটা কমার্শিয়াল ব্যাংক তাদের সাথে যোগাযোগ করতেছে, কমার্শিয়াল ব্যাংক। তখন বলা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক পক্ষে, বাংলাদেশের যেই কোম্পানিটা আছে তাদের পক্ষে এই কমার্শিয়াল ব্যাংকটা কাজ করতেছে, এবং আমেরিকান যে কোম্পানিটা আছে এই আমেরিকান কোম্পানির বিপরীতে এই কমার্শিয়াল ব্যাংকটা কাজ করতেছে। এবার আসো, প্রোডাক্ট গুলো রপ্তানিকারক তৈরি করলো, রপ্তানিকারক তৈরি করার পরে আমেরিকান কোম্পানি প্রোডাক্ট গুলো বাংলাদেশের কাছে পাঠিয়ে দিল। ঠিক আছে, আমেরিকান যে কোম্পানি আছে তারা বাংলাদেশের কাছে প্রোডাক্ট গুলো পাঠিয়ে দিল। যদি বাংলাদেশি কোম্পানি প্রোডাক্ট গুলো পাওয়ার পরে স্যাটিসফাইড হয়, তারা যদি বলে যে হ্যাঁ আপনাদেরকে আমরা যেই ধরনের প্রোডাক্ট পাঠাইতে বলছি ঠিক সেই ধরনের প্রোডাক্টে আপনারা পাঠাইছে, দ্যাট মিন্স হচ্ছে বাংলাদেশি কোম্পানিটা আছে তারা স্যাটিসফাইড হয়েছে প্রোডাক্ট গুলো নিয়ে, তখন বাংলাদেশি যেই কমার্শিয়াল ব্যাংকটা আছে এই কমার্শিয়াল ব্যাংক আমেরিকান যে কমার্শিয়াল ব্যাংক আছে তার কাছে ওই পরিমাণ টাকা, যে পরিমাণ টাকা প্রোডাক্টের দাম সেই পরিমাণ টাকা এই কমার্শিয়াল ব্যাংক এই কমার্শিয়াল ব্যাংকের কাছে পাঠায় দেয়। আমেরিকান যে কমার্শিয়াল ব্যাংকটা আছে ওই কমার্শিয়াল ব্যাংক অথবা বাণিজ্যিক ব্যাংকের কাছে পাঠায় দেয়। এই বাণিজ্যিক ব্যাংক তখন আমেরিকান যে কোম্পানিটা আছে তাদেরকে তাদের যে পেমেন্টটা আছে এই পেমেন্টটা পরিশোধ করে দেয়। এই যে প্রসেসটা আছে এই প্রসেসটাকে বলা হচ্ছে সংক্ষেপে এলসি, ইংলিশে ফুল মিনিং এ বলা হচ্ছে এটাকে লেটার অফ ক্রেডিট, বাংলাতে বলা হচ্ছে প্রত্যয়ন পত্র। ওরে মাথায় হাত কেন? কথা কিছু আটকে নাই? আটকে আসতেছে। না স্যার বুঝছি। বুঝতে পারছেন? অরিন বুঝতে পারছো? জি স্যার। কে বুঝো নাই আমাকে একটু বলো তো। এই ধরনের কেউ আছেন? না স্যার বুঝছি। আচ্ছা, এই হচ্ছে দুইজন। এই জাফরিন কি অবস্থা? জাফরিন সুস্থ হয়েছেন? জি স্যার। আচ্ছা, কোন দুইজন আমাদের সাথে অ্যাটেন্ড করতেছে না? আমরা 11 জন সবসময় পাই, বাকি দুজনকে পাচ্ছি না, এরা কার? একটা মেবি কারিন আর একটা আইডি এক। কারিন কোথায়? মাইমুনা। কারিন তো অসুস্থ বললো, মেবি সেজন্য ক্লাস অ্যাটেন্ড করতে পারতেছে না। আচ্ছা আচ্ছা, আর ঠিক আইডি আছে। এক মাঝে মাঝে আসে। মাঝে মাঝে কি জন্য আসে? বেড়াইতে? জি স্যার, ঘুরতে। আমার কাছে বেড়াতে আসার দরকার বেড়াতে হচ্ছে না। চলো তাহলে আমরা দেখি আমাদের যেই বইয়ের মধ্যে আমাদেরকে কি বলছে আমরা একটু দেখি।
তাহলে হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট, এখানের মধ্যে বলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো নির্দিষ্ট সুদের হারে আমানত বা টাকা জমা দেওয়ার বিপরীতে যে স্বল্প মেয়াদী সার্টিফিকেট বাজারে ছাড়ে তা হলো হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট। ওকে, স্যার আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে যে ব্যাংকের স্বীকৃতিপত্র। আমরা এতক্ষণ ধরে যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে ব্যাংকের স্বীকৃতিপত্র অথবা এলসি, যেটাকে বলা হচ্ছে লেটার অফ ক্রেডিট। এই জায়গায় কি বলা হচ্ছে আমরা একটু দেখি। বাণিজ্যিক কাগজ যখন কোনো মেয়াদি ড্রাফট প্রস্তুত করে বাহককে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিশ্চয়তা দেয়, তখন তাকে ব্যাংকের স্বীকৃতিপত্র বলে। ব্যাংকের স্বীকৃতিপত্র সাধারণত আমরা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করি। এতক্ষণ আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের একটা কোম্পানি এবং আমেরিকান একটা কোম্পানি, তাদের মধ্যে একটা বৈদেশিক বাণিজ্য সম্পাদিত হচ্ছিল। এবং এই যদি দুইটা দেশের যে বাণিজ্যিক ব্যাংকগুলো রিপ্রেজেন্টেটিভ হিসেবে তাদের কাজগুলো করছিল, তারা যদি এই কাজটা না করতো তাহলে কখনোই কিন্তু আমাদের বৈদেশিক বাণিজ্য সম্পাদিত হতে পারতো না। তো এই জায়গায় বলা হচ্ছে বাংলাদেশের পক্ষে একজন বাণিজ্যিক ব্যাংক এবং আমেরিকান পক্ষে একজন বাণিজ্যিক ব্যাংক, দুইটা বাণিজ্যিক ব্যাংক এখানের মধ্যে তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছে। এবং আহ যে রপ্তানিকারক, ঠিক আছে, সে রপ্তানি করার পরে প্রোডাক্টটা রপ্তানি করার পরে টাকাটা পাবে কিনা এই জায়গায় একটু সে কনফিউজড থাকে। সেই জন্য যেটা করতে হয়, যিনি আমদানিকারক তিনি তো প্রোডাক্টটা পাবেন, কিন্তু প্রোডাক্টটা পাওয়ার আগে তো আর টাকা দিবেন না, তাই না? কারণ প্রোডাক্টটা যদি টাকা মনে করো আমি দিয়ে দিলাম, আমদানিকারক টাকাটা দিয়ে দিল কিন্তু প্রোডাক্টটা তার পছন্দ মতো আসলো না, তখন সে কি করবে? তখন তো একটা ঝামেলা। ওই জন্য বলা হচ্ছে এই জায়গায় যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে আমদানিকারকের পক্ষে আমদানিকারকের যেই বাণিজ্যিক ব্যাংকটা থাকে ওই বাণিজ্যিক ব্যাংক একটা ড্রাফট তৈরি করে, যে ড্রাফটের নাম হচ্ছে এখানে এলসি বা লেটার অফ ক্রেডিট, বা বাংলাতে বলা হচ্ছে প্রত্যয়নপত্র বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে। তো এই ড্রাফটটা বেসিক্যালি যেটা করে, ড্রাফট মানে হচ্ছে একটা কাগজ, সিম্পল একটা কাগজ। এটা কে তৈরি করতেছে? আমদানিকারকের ব্যাংক নাকি রপ্তানিকারকের ব্যাংক? রপ্তানিকারকের ব্যাংক। কথা বলে না কেন? মাইক দিব। আমদানিকারকের ব্যাংক, আমদানিকারকের ব্যাংক এই আমদানি ড্রাফটটা তৈরি করে। স্যার। আমদানিকারকের ব্যাংক এই ড্রাফটটা তৈরি করে, একটু ভালো করে বোঝার চেষ্টা করে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, আমদানিকারকের ব্যাংক এই ড্রাফটটা তৈরি করে আমদানিকারককে প্রদান করে। দেখো, মনে করো আমি হচ্ছি ব্যাংক, ঠিক আছে, অরিন হচ্ছে আমদানিকারক, ঠিক আছে, ইলমা হচ্ছে রপ্তানিকারক ধরে নিই। এখন আমি অরিনের পক্ষে কাজ করছি, মানে আমি আমদানিকারকের ব্যাংক এবং অরিন হচ্ছে তখন আমি একটা ড্রাফট তৈরি করে, ড্রাফটে এই ধরনের লেখা থাকবে এটার বাহককে আমি 1 কোটি টাকা প্রদান করবো। 1 কোটি টাকাটা কি? 1 কোটি টাকাটা হচ্ছে ওই টোটাল প্রোডাক্টের দাম। টোটাল প্রোডাক্টের দাম হচ্ছে মনে করো 1 কোটি টাকা। তাহলে আমি এই ধরনের একটা লিখলাম যে এটা আমাকে, এই কাগজটা আমাকে যে ভবিষ্যতে প্রদান করবে তাকে আমি 1 কোটি টাকা প্রদান করতে বাধ্য থাকবো। তাহলে আমদানিকারক হচ্ছে একজন ব্যক্তি আর ব্যাংক হচ্ছে একটা প্রতিষ্ঠান। ব্যক্তির চেয়েও প্রতিষ্ঠানের কমিটমেন্টটা বেশি দামি, মানে হচ্ছে লিগেলি এটাকে অ্যাকসেপ্ট করা হয়। তাহলে আমি যখন প্রতিষ্ঠান এই ধরনের একটা পেপার দিলাম তখন আমদানিকারকের কাছে পেপারটা আছে। এবার আসো, আমদানিকারক কি করছে? পেপারটা রপ্তানিকারকের কাছে পাঠাই দিচ্ছে, মানে আমেরিকান কোম্পানির কাছে পাঠাই দিচ্ছে। আর এই পেপারটা পাওয়ার পরে আমি কিন্তু টাকা দিইনি, পেপার দিচ্ছি, যেটাকে এলসি বলা হচ্ছে। এবার পেপারটা চলে গেল কোথায়? রপ্তানিকারকের কাছে। রপ্তানিকারক যখন পেপারটা পেলো, রপ্তানিকারক কি করলো? রপ্তানিকারক যেটা করলো সেটা হচ্ছে প্রোডাক্ট গুলো পাঠাই দিল। প্রোডাক্ট গুলো এবার চলে আসলো কার কাছে? আমদানিকারকের কাছে। পেপারটা কই চলে গেলো? পেপারটা চলে গেলো রপ্তানিকারকের কাছে। আচ্ছা, এবার আসো, প্রোডাক্ট গুলো আসার পরে আমদানিকারক প্রোডাক্ট গুলো চেক করে দেখে, প্রোডাক্ট গুলো চেক করে দেখে আমদানিকারক দেখতেছে না তার পছন্দ মতো সে প্রোডাক্ট গুলো পাইছে, সে যেরকম স্যাম্পল দিতে বলছিল ওই রকম প্রোডাক্টই প্রদান করছে। তখন ঘটনা ঘটছে কি? তখন আমদানিকারক যখন স্যাটিসফাইড, আমদানিকারক সেটা তার ব্যাংকে জানাইছে, মানে আমাকে জানাইছে। মনে করো অরিন এই প্রোডাক্টটা পেয়ে যখন স্যাটিসফাইড হলো, অরিন বললো যে যে স্যার প্রোডাক্ট গুলো ঠিকঠাক আছে, এবার মানে হচ্ছে টাকাটা প্রদান করা। তাহলে দেখো এবার, তাহলে ড্রাফট কার কাছে আছে? ড্রাফটটা এখন আছে রপ্তানিকারকের কাছে। এবার রপ্তানিকারক কি করবে? ড্রাফটটা রপ্তানিকারকের যে বাণিজ্যিক ব্যাংকটা আছে, ওনার পক্ষে একটা বাণিজ্যিক ব্যাংক আছে আমেরিকান পক্ষে, ওই বাণিজ্যিক ব্যাংকে প্রদান করবে। এবং রপ্তানিকারকের যে বাণিজ্যিক ব্যাংকের কাছে এখন ড্রাফটটা আছে এবং সেই বাণিজ্যিক ব্যাংক
আমদানিকারকের যে বাণিজ্যিক ব্যাংক আছে তাকে ড্রাফটটা প্রদান করবে, শো করবে, শো করার সাথে সাথে আমদানিকারকের ব্যাংক টাকাটা প্রদান করে দিবে। তাহলে দেখো এই জায়গায় যে লেনদেনটা হচ্ছে এটা হচ্ছে আমদানিকারক এবং রপ্তানিকারকের ব্যাংকের সাথে লেনদেন হচ্ছে। হ্যাঁ, দুইটা বাণিজ্যিক ব্যাংকের সাথে লেনদেন হচ্ছে, যার কারণে এটা অনেক বেশি সেফ। এবং না হলে তো ওই ছোটবেলার মতো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তুমি ডান হাতে দাও আমি বাম হাতে দিই, এই ধরনের তো আর করে আর বৈদেশিক বাণিজ্য হবে না। আবার কেউ কাউকে বিশ্বাসও করতে পারছি না। কিন্তু দুইটা বাণিজ্যিক ব্যাংক যেহেতু প্রাতিষ্ঠানিক দিক থেকে তারা অনেক বেশি স্ট্রং, সেই জন্য আমরা তাদেরকে বিশ্বাস করতে পারছি। তো সব দিক থেকে আমরা বলতে পারি যে এই প্রত্যয়নপত্র অথবা এলসি বা লেটার অফ ক্রেডিট যদি না থাকতো তাহলে কিন্তু আমরা আমাদের যে বৈদেশিক বাণিজ্যের যে এই ধরনের সম্প্রসারণ, এই সম্প্রসারণটা কখনোই পেতাম না। শুধুমাত্র এই প্রত্যয়নপত্র বা এলসি বা লেটার অফ ক্রেডিট থাকার কারণে আমাদের বৈদেশিক বাণিজ্য আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কারো কোনো আপত্তি আছে? না না স্যার। স্যার। না স্যার। সবাই বুঝে ফেলছেন? জি স্যার। আচ্ছা, মানে আমার কেন জানি এত তাড়াতাড়ি তো বুঝার কথা না এটা। এত মানে অবিশ্বাস হচ্ছে যে আমাদের উপর? না না না, তোমাদের উপর অবিশ্বাস না, টপিকটার উপর অবিশ্বাস। আচ্ছা। তোমাদের উপরে এত অবিশ্বাস করছি না, মানে হচ্ছে টপিকটা একটু পেঁচানো, ওই কারণে তোমরা সঠিকভাবে বুঝছো কিনা সেটা নিয়ে সন্দিহান। স্যার আচ্ছা, প্রত্যয়নপত্র তারপরে সম্ভবত 9 এও পড়ছি, 9 ছিল তাই। পড়েছো না? আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করে এটা পড়লে বুঝতে পারবা বাকিটা। ঠিক আছে, আমি মূল টপিকটা বলে দিলাম। এবার চলে আসেন আমাদের নেক্সট যে টপিকটা, সেটা হচ্ছে পুনঃক্রয় চুক্তি। পুনঃক্রয় চুক্তির ইংরেজি নামটা হচ্ছে রিপারচেস এগ্রিমেন্ট। রিপারচেস এগ্রিমেন্টটা কি জিনিস আমরা একটু দেখি। বলা হয় পুনঃক্রয় চুক্তি হচ্ছে শর্ত সাপেক্ষে একটা স্বল্প মেয়াদী সিকিউরিটি বিক্রয়। আমরা জানি বেসিক্যালি আমরা এখানে যা পড়ছি তার সবগুলো হচ্ছে স্বল্প মেয়াদী। তাহলে এই স্বল্প মেয়াদী সিকিউরিটিটা বিক্রয় করে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান কি করতে পারে, তার যে স্বল্প মেয়াদী অর্থ সংস্থান সেটা সংগ্রহ করতে পারে। তাহলে এই যে আমি তোমার কাছে, আমি একটা প্রতিষ্ঠান, আমি তোমার কাছে পুনঃক্রয় চুক্তিটা বিক্রি করলাম, একটু ভালো করে খেয়াল করো, এখানে নামের মধ্যে একটা বিষয় আছে। পুনঃক্রয় চুক্তি মানে তোমার কাছ থেকে আমি যে চুক্তিটা তোমাকে আমি করছি সেখানে আছে যে আমি তোমার কাছে যা বিক্রি করছি সেটা একটা নির্দিষ্ট সময় পরে পুনঃক্রয় করে নিব, মানে পুনরায় ক্রয় করে নিব। দ্যাট মিনস তোমার কাছে এখন আমি প্রোডাক্টটা দিয়ে বা কাগজটা দিয়ে আমি তোমার কাছ থেকে টাকা নিলাম, খুবই ভালো বিষয়। কিন্তু পরবর্তীতে সেটা 3 মাস 6 মাস যত মাসেই দিই, সেই নির্দিষ্ট সময় পরে তোমার কাছ থেকে আমি কাগজটা আবার ক্রয় করে নিব, তার বিপরীতে তোমাকে আমি টাকা দিব। এখন বিষয়টা হচ্ছে তাহলে তুমি কেন এই কাগজটা আমার কাছ থেকে ক্রয় করবা? কারণ আমি তোমাকে একটা বাড়তি পেমেন্ট প্রদান করব, সেই কারণে আমাকে প্রদান করবে। দ্যাট মিনস হচ্ছে তোমার এই জায়গায় একটা প্রফিট থাকবে, একটা সুদ থাকবে। তাহলে একটু দেখি, বলা হচ্ছে শর্তটি এমন যাতে একটা নির্দিষ্ট সময় পর মূল বিক্রেতা পুনর্নির্ধারিত মূল্যে সিকিউরিটি ফেরত নেন। দেখো আমি আবারও বলছি, মূল বিক্রেতা মানে আমি আমি যে বিক্রি করছে সে পূর্ব নির্ধারিত মূল্যে, দ্যাট মিনস হচ্ছে তোমাকে আগে থেকেই বলে দেওয়া হচ্ছে যে এত মাস পরে তোমার কাছ থেকে আমি এই পেপারটা এত টাকা দিয়ে ক্রয় করে নেবো। দ্যাট মিনস আগে থেকেই নির্ধারণ করছি যে কত টাকা দিয়ে ক্রয় করবো, সেটা আগে থেকেই নির্ধারিত করবো। কোনো পূর্ব নির্ধারিত মূল্যে সিকিউরিটি ফেরত নেওয়া হবে। এই নির্ধারিত মূল্য এবং বিক্রয় মূল্যের যে পার্থক্য, দ্যাট মিনস আমি তোমার কাছে মনে করো 100 টাকা দিয়ে বিক্রি করছি এবং তোমাকে বললাম তোমার কাছ থেকে আমি এটা 6 মাস পরে 120 টাকা দিয়ে ক্রয় করে নিব, দ্যাট মিনস পূর্ব নির্ধারিত 120 টাকাটা। এখন এই যে আমি তোমার কাছে বিক্রি করলাম 100 টাকা দিয়ে আর ক্রয় করে নিলাম 120 টাকা দিয়ে, সো এই দুইটার মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে তোমার জন্য সুদ। আর এই সুদটাকে খুবই ইন্টারেস্টিং একটা নাম ইউজ করছে যেটাকে বলা হচ্ছে রিপো রেট। এই সুদটার নাম সুন্দর, এটা হচ্ছে রিপো রেট বলা হয়। বলা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে স্বল্প মেয়াদী সিকিউরিটি হিসেবে ট্রেজারি বিলে আমরা ব্যবহার করি, কিন্তু বিষয়টা হচ্ছে ট্রেজারি বিল তো সরকার শুধুমাত্র এটা ইস্যু করতে পারে, বাকিরা তো ইস্যু করতে পারে না। তো বাকিদের জন্য এই ধরনের কিছু ব্যাপার রয়েছে পুনঃক্রয় চুক্তি। বলা হচ্ছে অবশ্য মুদ্রা বাজারে অন্যান্য সুপরিচিত সিকিউরিটিও এই ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। অলরেডি আমরা অনেকগুলো সিকিউরিটি বা অনেকগুলো কাগজ সম্পর্কে অলরেডি আমরা পড়ছি। পুনঃক্রয় চুক্তি সাধারণত একদিন অথবা খুব কম সময়ের জন্য হয়ে থাকে, তখন তাকে ওভারনাইট রিপো বলা হয়। দ্যাট মিনস যদি একদিনের জন্য হয়, দ্যাট মিনস হচ্ছে
ইলমা, তোমার কাছে আমি একদিনের জন্য একটা পেপার বিক্রি করছি, সকালে বিক্রি করছি, আমি আজকে রাতের 9টায় আমি তোমার কাছ থেকে এটা ক্রয় করে নিবো। তাহলে দেখো, স্বল্প মেয়াদ, সেটা কিন্তু একদিনের জন্য, একদিন বা তার কম সময়ের জন্য, 2 ঘন্টার জন্য বিক্রি করছি, 5 ঘন্টার জন্য টাকার দরকার, সেটার জন্য আমি পুনঃক্রয় চুক্তি বিক্রি করতে পারি। তাহলে একদিনের চেয়েও কম সময়ের জন্য হয় যদি হয়, তাহলে আমরা বলি মানে রাতারাতি। রাতারাতি মানে কি? মানে একদিনও না, দিনের চেয়েও কম, মানে হচ্ছে খুব কম সময়ে সে বড়লোক হয়ে গেছে, রাতারাতি বড়লোক। তো ওভারনাইট, এটাকে আমরা ওভারনাইট রিপো বলি, যদি একদিনের জন্য বা একদিনের চেয়েও কম হয়। আর যখন দীর্ঘদিন সময়ের জন্য হয়, মানে হচ্ছে মাত্র 1 মাস, 2 মাস, 5 মাস, তখন আমরা তাকে টার্ম রিপো। কার কার আপত্তি আছে একটু বলেন তো দেখি। আমার বলেন, কি আপত্তি বলেন। শর্তটা বুঝি নাই। কি শর্ত দিতেন? ক্রয়ের যে শর্তটা আমি বুঝি নাই। বলা হচ্ছে পুনঃক্রয়ের ক্ষেত্রে কয়েকটা শর্ত রয়েছে, তার মধ্যে এখানের মধ্যে বলছে যে পুনঃক্রয়ের ক্ষেত্রে আমি তোমার কাছ থেকে যেই পরিমাণ, আমি হচ্ছে প্রতিষ্ঠান, তুমি হচ্ছে বিনিয়োগকারী, তোমার কাছে আমি একটা রেটে একটা কাগজ বিক্রি করলাম, ধরে নিলাম সেটা 100 টাকায় বিক্রি করছি, এবং এটা আমি বলছি যে আমি 5 মাস পরে এটা তোমার কাছ থেকে ক্রয় করে নিব। তাহলে দেখো, এই যে 5 মাস পরে ক্রয় করে নিবো, এটা কিন্তু একটা রেট বললাম। সেটা কি? আমি তোমার কাছ থেকে বিক্রি করছি 100 টাকা, মানে তোমার কাছ থেকে 100 টাকা নিলাম, কিন্তু তোমাকে আমি 5 মাস পরে 120 টাকা দিব। তাহলে এই যে তোমার মাঝখানে 20 টাকা প্রফিট, এটাকে বলা হচ্ছে সুদ। এবং এটাকে এই পুনঃক্রয় চুক্তিতে আরো সুন্দর একটা নাম দিচ্ছে, বলা হচ্ছে এটা সুদ না, এটা হচ্ছে রিপো রেট বলা হবে এটা। এরপরে বলা হচ্ছে যে যদি এটা আমি 5 মাসের জন্য বললাম, যদি এটা 2 দিন 2 ঘন্টার জন্য হয়, যে 2 ঘন্টা, মনে করো এখন তোমার কাছ থেকে আমি কাগজটা বিক্রি করলাম, 2 ঘন্টা পরে এটা ক্রয় করে নিই এত টাকা দিয়ে। হ্যাঁ, তাহলে এই যে 2 ঘন্টার জন্য বা একদিনের চেয়েও কম সময়ের জন্য যদি এই এগ্রিমেন্টটা হয়, তাহলে সেটাকে আমরা ওভারনাইট স্যার স্যার তো যে আবার আমার কাছ থেকে কিনে নিচ্ছে, হ্যাঁ, তো ওনার 100 টাকা দিয়ে বিক্রি করছে, 120 টাকা আবার দিয়ে দিতে হয়েছে, তো ওনার লাভ কোথায় হলো? লস হলো না? এই যে এখন, না লস হলো না, কারণটা হচ্ছে আমি তোমার কাছ থেকে 100 টাকা দিয়ে এটা বিক্রি করছি, আবার তোমার কাছ থেকে 120 টাকা দিয়ে ক্রয় করে নিচ্ছি, কিন্তু হয়তোবা তোমার কাছ থেকে আমি এই জিনিসটা আমি মনে করো 3 ঘন্টার জন্য আমি তোমার কাছ থেকে টাকাটা নিলাম। কখন আমি তোমার কাছ থেকে 3 ঘন্টার জন্য এই টাকাটা নিব? যখন আমি বুঝতে পারবো যে আমি এই 3 ঘন্টায় তোমার 100 টাকাটা ব্যবহার করে আমি 130 টাকা অথবা 140 টাকা ইনকাম করতে পারবো, মানে হচ্ছে যে বাড়তি আমি 30 থেকে 40 টাকা ইনকাম করতে পারবো, তখনই তো আমি তোমাকে 20 টাকা অফার করবো, তাই না? জি স্যার। বিষয়টা হচ্ছে এটাই। মানে হচ্ছে আমি তখনই তোমাকে ওই 20 টাকাটা অফার করব, যখন আমি বুঝতে পারবো তোমার এই টাকাটা দিয়ে আমি এই সময়ে অন্তত 30-40 টাকা ইনকাম করতে পারবো, এবং তোমাকে দেওয়ার পরও আমার প্রফিট থাকবে, তখনই আমি কিন্তু এই কাজটা করব। বুঝতে পারছো? আর যদি এটা দীর্ঘ সময়ের জন্য হয়, তাহলে আমরা সেটাকে রিপো রেট বলবো। এবার বলেন, আর কার কার কোন সমস্যা আছে বলেন। কারো কোনো সমস্যা নাই? না স্যার। রে, কথা বলতে হবে, কথা বলতে হবে। না স্যার। চুপচাপ। এটা কে? নাসার বললো যে এটা কে? এখন আর কেউ বলে নাই না? জানা। আচ্ছা ঠিক আছে, চলো। এই কারিন আসছে? না, কারিন আসে নাই না? না স্যার। আচ্ছা, মিথিলা আসছে? মিথিলা, মিথিলা আছে? মিথিলা, অরিন, মিথিলা নাই? না না স্যার, আজকে স্যার। মিছিল নাই। মিথিলা নাই। মাইমুনা আছে? না স্যার, ওটা ID1, ও নাই। ও আচ্ছা, নাই স্যার, ID1 নাই। তাহলে 3 জন অ্যাবসেন্ট আজকে। চলো। পুঁজিবাজার বা মূলধন বাজার বলা হচ্ছে, আমরা এটা আগেই পড়ছি, পুঁজিবাজার বা মূলধন বাজার হচ্ছে সেই বাজার যেখানে মধ্যে বেসিক্যালি 1 বছরের চেয়েও বেশি সময়ের জন্য আমরা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বিক্রি করে অর্থ সংগ্রহ করতে পারবো। তো এই ধরনের অর্থগুলোর মধ্যে যে বিষয়গুলো আমরা এখানে দেখবো, সেটা হচ্ছে আমরা সাধারণ শেয়ার দেখতে পাচ্ছি, আমরা অগ্রাধিকার শেয়ার দেখতে পাচ্ছি,
আমরা বন্ড দেখতে পাচ্ছি, আমরা ডিবেঞ্চার দেখতে পাচ্ছি। অলরেডি সাধারণ শেয়ার সম্পর্কে আমরা জানি, আমরা অগ্রাধিকার শেয়ার সম্পর্কেও জানি, আমরা বন্ড সম্পর্কেও জানি, আবার আমরা ডিবেঞ্চার সম্পর্কেও জানি। জানি না কেউ কি আছেন? আমি একটু তাহলে বলবো, সমস্যা নেই। কেউ জানেন না থাকলে বলে যে স্যার আমি এই জিনিসটা সম্পর্কে জানি না। আমি আবারও বলছি, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার। শেয়ারের ক্ষেত্রে দুই ধরনের শেয়ার, সাধারণ শেয়ার সম্পর্কে আমি বলছি আগের ক্লাসগুলোতে। অগ্রাধিকার শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, এগুলো সম্পর্কে কেউ জানেন না। এগুলো কি জিনিস বা কি ধরনের কাজকর্ম করে আপনারা কি জানেন? জি স্যার আরে বাবা, রেসপন্স না করলে জি কেমন স্যার জানি। বলো তো? হ্যাঁ জানি, বলতে হবে তো জানি। হ্যাঁ, তাহলে না বুঝবো যে অন্তত জানে এগুলো। তাহলে দেখো, বলা হচ্ছে অন্যভাবে বলা যায় যে মূলধন বা পুঁজি বাজারে সরকারি বন্ড, কোম্পানি সমূহের শেয়ার ও ঋণপত্র বা বন্ড এর লেনদেন নগদ টাকায় সম্পাদিত হয়। স্যার একটু মূলধন বা ডিবেঞ্চারটা একবার পুঁজি একটু বাজারে বলবেন? ডিবেঞ্চার হচ্ছে স্যার এক ধরনের ঋণপত্র। বন্ড আর ডিবেঞ্চার দুইটাই কিন্তু ঋণপত্র। ডিবেঞ্চার হচ্ছে জামানতবিহীন ঋণপত্র, ঠিক আছে? অরিন বলো ডিবেঞ্চার সম্পর্কে বলো। স্যার ডিবেঞ্চার হচ্ছে যে বড় বড় কোম্পানি গুলো ডিবেঞ্চার নিতে পারে, কারণ ওদের সুনাম দিয়ে এটা কিনা যায়, যেহেতু জামানতবিহীন রিস্ক থাকায়, তো সেজন্য বড় বড় সুনাম যেসব প্রতিষ্ঠানের আছে ওসব প্রতিষ্ঠানকে দেয়। আর বন্ডে জামানত লাগে। আর কি বলবো? বন্ডে জামানত থাকে। হ্যাঁ, বন্ডে, ডিবেঞ্চার বন্ড কি ধরনের কোম্পানিগুলো শেয়ার করে বা বিক্রি করে? বন্ড স্যার নর্মাল প্রতিষ্ঠানগুলা, ছোট নরমাল মানে ছোট কোম্পানিগুলো। ব্যবসায় ছোট তাদের যেগুলো সুনাম সুনাম কম, কম। তাদের ক্ষমতা কম, পরিস্থিতি কম তারা। জি স্যার। আচ্ছা, সানজানা আমাকে একটু বলবা সাধারণ শেয়ার সম্পর্কে কি কি জানো সানজানা? সানজানা, তো চলো নেক্সটে চলে আসি। পুঁজিবাজার বা মূলধন বাজারে আর কি কি বলতে আমরা একটু দেখি। বলা হচ্ছে পুঁজিবাজার বা আমরা মূলধন বাজারের মধ্যে প্রথমে যেটা দেখতে পাই সেটা হচ্ছে ইকুইটি বাজার, ঠিক আছে? ইকুইটি বাজার মানে হচ্ছে সাধারণ শেয়ারের যে বাজারটা আছে সেটাকে বলা হচ্ছে যে বাজারে ইকুইটি সিকিউরিটিজ বলছে সাধারণ শেয়ার ক্রয় বিক্রয় হয়, তাকে ইকুইটি বাজার বলা হয়। তাহলে পরীক্ষায় আসতে পারে ইকুইটি বাজার কাকে বলে? ইকুইটি বাজার হচ্ছে সেই বাজার যেখানে সাধারণ শেয়ার গুলো ক্রয় বিক্রয় হয়। মানে সাধারণ শেয়ারের ক্রয় বিক্রয় জনিত যে বাজারটা আছে সেটাকে আমরা ইকুইটি বাজার। এটিকে মালিকানা তহবিলের দীর্ঘমেয়াদী বাজার, উৎসের বাজারও বলা হয়। দীর্ঘমেয়াদী উৎস মানে কারণ হচ্ছে আমরা সাধারণ শেয়ার বিক্রি করে সাধারণত কয়েক বছরের জন্য বা এমনকি কোম্পানি বিলুপ সাধন পর্যন্ত আমরা অর্থ সংগ্রহ করে ফেলতে পারি। হ্যাঁ, তো আমরা জানি সাধারণ শেয়ার বিক্রি করে কোম্পানি যে টাকাটা সংগ্রহ করে সেই টাকাটা কোম্পানি বিলুপ সাধন পর্যন্ত ব্যবহার করে থাকে। ওই জন্য তাহলে এই বাজার থেকে আমরা যে টাকাটা সংগ্রহ করি সেটাকে আমরা তহবিলের দীর্ঘমেয়াদী উৎসের বাজার বলতে পারি। কারণ সাধারণ শেয়ার বিক্রয়ের মাধ্যমে মালিকানা তহবিল সংগ্রহ করা হয় যা কোম্পানির বিলুপ্তির পূর্বে পর্যন্ত কোম্পানি ব্যবহার করতে পারে। এখন বিষয়টা হচ্ছে বিলুপ্তির পূর্ব পর্যন্ত যদি কোম্পানি ব্যবহার করে, দ্যাট মিনস যারা সাধারণ শেয়ার কিনছে তারা কি আটকাই গেল, নাকি সাধারণ শেয়ার গুলো তারা হস্তান্তর করতে পারবে বিনিয়োগকারীরা? স্যার এটা আরেকবার বলেন। বিনিয়োগকারীরা যে এই যে সাধারণ শেয়ারটা ক্রয় করলো কোম্পানির কাছ থেকে, বিনিয়োগকারীরা কি টাকাটা কি কখনো পাবে, নাকি মানে হস্তান্তর করতে পারবে কিনা বিনিয়োগকারীরা এই সাধারণ শেয়ারটা? এখানে বলতে বিলুপ্তির আগ পর্যন্ত কোম্পানি টাকাটা আর ফেরত দিচ্ছে না। তাহলে একজন সাধারণ শেয়ার, আমি মনে করি একটা সাধারণ শেয়ার ক্রয় করলাম, তাহলে আমার হঠাৎ করে টাকার দরকার হলো, তাহলে আমি টাকাটা কি কোম্পানি থেকে ফেরত পাবো বা কিভাবে ফেরত পেতে পারি? শুনতে স্যার পাচ্ছ আমাকে? স্যার এটা বুঝতে আবার একটু বুঝাই দেন।
আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা জানি সাধারণত সাধারণ শেয়ার হোল্ডাররা যখন কোম্পানিতে ইনভেস্ট করে, আমার সাউন্ড কি ছোট আসছে কিনা সেটা বল, সাউন্ড ঠিক আছে কিনা? সাউন্ড ঠিক আছে স্যার। স্যার জি সাউন্ড স্যার। ঠিক আচ্ছা, আছে। হ্যাঁ। তাহলে শুনো, সেটা হচ্ছে যে সাধারণ শেয়াররা সাধারণত যখন কোম্পানিতে ইনভেস্ট করে তারা টাকা সংগ্রহ, শেয়ার সংগ্রহ করে, হঠাৎ করে তাদের টাকার দরকার হলো, তারা কিন্তু সেকেন্ডারি মার্কেটে বা মাধ্যমিক বাজারে কি করতে পারে, ওই শেয়ারটা বিক্রি করতে পারে। হ্যাঁ, বিক্রি করে তাদের যেই সংগ্রহকৃত টাকাটা, ওই টাকাটা সংগ্রহ করতে পারে। আচ্ছা ঠিক আছে, এখন আমি একটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে কোন বাজারে, মাধ্যমিক বাজারে বিক্রি করতে পারে। তাহলে মাধ্যমিক বাজারে যদি বেশি দামে বিক্রি করে, একজন বিনিয়োগকারী মাধ্যমিক বাজারে যদি বেশি দামে শেয়ার বিক্রি করতে পারে, দ্যাট মিনস তার ক্রয় মূল্যের চেয়ে বেশি দামে যদি সে বিক্রি করতে পারে, তাহলে যে প্রফিটটা হয় ওই প্রফিটটার কি নাম বলা হয়? আমার কথা কি শোনা যাচ্ছে স্যার নাকি ভুলে তোমরা গেছি, পারো নাম না? মনে পড়তেছে না। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা গেলে এটা তো খুব, মানে হচ্ছে যে ঠিক না। হ্যাঁ, কারণ হচ্ছে যে এই কথাগুলো স্যার বারবার বলা হয়েছে যে একজন বিনিয়োগকারী দুই ধরনের প্রফিট করতে পারে। একটা হচ্ছে শেয়ারটা যতদিন রাখবে প্রতি বছর কোম্পানি একটা লভ্যাংশ প্রদান করবে, এটা হচ্ছে যে এক ধরনের প্রফিট লভ্যাংশ। আর একটা হচ্ছে বিক্রি করতে গিয়ে, আমরা যেটা সম্পদ সর্বাধিকরণ করছিলাম, যে বিক্রি করতে গিয়ে যদি বেশি দামে বিক্রি করতে পারে তখন সেটাকে বলা হচ্ছে মূলধনী লাভ, বলছিলাম না? জি জি স্যার, স্যার। জি স্যার মনে জি স্যার। পড়তেছে। পরে বিষয়টা জি কিন্তু খুব স্যার। বাজে হচ্ছে তোমাদের ক্লাসের পারফরমেন্স, সেটা বুঝতে পারছো? জি স্যার। কিন্তু ঠিক না। হ্যাঁ, স্যার দরকার হলে আমি পর্ব থেকে আর তাহলে হবে না। ছেলেদের ক্লাস, আসলে ছেলেদের ক্লাস রেকর্ডটা তোমাদেরকে দিব, ঠিক আছে? ওরা রেসপন্স করে যে সেটাও তোমরা দেখতে পারবা যে স্যার স্যার সবসময় দিতে আপনি হবে না স্যার, আমরা করবো পর্ব থেকে। ছেলেদের ছেলেদের গুণগান করেন। আসলে বিষয়টা তুমিও আমার স্টুডেন্ট, ওরাও আমার স্টুডেন্ট। হ্যাঁ, যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ। ওরাও কিন্তু খারাপ করে, করে না যে তা না। তবে এইসব দিক থেকে তোমাদেরকেও ওরা অন্তত রেসপন্সের দিক থেকে বলা হচ্ছে, ওরা রেসপন্স করে। তোমাদের এখানে আমি কনফিউজড হয়ে যাই যে আমি কি ভুল কোশ্চেন করলাম, নাকি তোমরা শুনতে পাও নাই, নাকি আনসার দিচ্ছ না, সেটাই আমি বুঝি না। কাউকে তো দেখে আর হয়রান হয়ে গিয়েও মারা গেলেও মনে হয় সে রেসপন্স করবে না, কাউরে কাউরে দেখে 5 মিনিট বসে থাকতে হবে, যার কারণে ক্লাসটা আগাইতে পারি না। ঠিক আছে, বলা হচ্ছে যে বাংলাদেশের দুই ধরনের স্টক এক্সচেঞ্জ আছে, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চট্টগ্রাম। বাংলাদেশের দুই ধরনের স্টক এক্সচেঞ্জ আছে, যেখানের মধ্যে আমরা জানি যেগুলোকে আমরা সেকেন্ডারি মার্কেট বলবো, যেখানের মধ্যে বিনিয়োগকারী টু বিনিয়োগকারী শেয়ার হস্তান্তর করতে পারে। এই ধরনের শেয়ার মার্কেট সাধারণত বাংলাদেশের দুইটা আছে, একটা হচ্ছে ঢাকা, একটা হচ্ছে চিটাগং। চিটাগং এরটা হচ্ছে যে আগ্রাবাদে অবস্থিত, চিটাগং এরটা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু নেক্সটে যাই। আমাদের বন্ড বাজারে কি বলছে আমরা একটু দেখি। বলা হচ্ছে বন্ড বাজার, হ্যাঁ, বন্ড বাজারে বলা হচ্ছে, বন্ড বাজার মানে কি, যেখানের মধ্যে বন্ড গুলো ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। বলা হচ্ছে যে বাজারে দীর্ঘমেয়াদী, তাহলে শেয়ার বলি আর বন্ড বলি দুইটাই কিন্তু দীর্ঘমেয়াদী, ভুল করবা না কিন্তু। শেয়ার বন্ড, এখন আমরা পুঁজিবাজার অথবা পুঁজিবাজারের অন্য নাম কি, মূলধন বাজার, ইংলিশে কি বলা হয়? ক্যাপিটাল ক্যাপিটাল মার্কেট। ভেরি গুড, ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট। তাহলে আমরা এখন ক্যাপিটাল মার্কেট নিয়ে আলোচনা করব। ক্যাপিটাল মার্কেটের আমরা প্রথম যে ইনস্ট্রুমেন্ট করলাম সেটা হচ্ছে সাধারণ স্যার শেয়ার। সাউন্ডটা একটু কম এই আসতেছে। প্রথম যে ইনস্ট্রুমেন্টটা পড়লাম সেটা হচ্ছে সাধারণ শেয়ার। ইনস্ট্রুমেন্ট যেটা পড়ছি সেটা হচ্ছে যে অগ্রাধিকার শেয়ার। এখন তৃতীয় ইনস্ট্রুমেন্ট পড়তে যাচ্ছি, যেটা হচ্ছে বন্ড বা ডিবেঞ্চার নিয়ে কথা বলতে যাচ্ছি। বলা হচ্ছে বন্ড বাজার কি, সোজা কথা, যেখানে মধ্যে বন্ড ডিবেঞ্চার স্যার ক্রয় বিক্রয় করা হয়, যে বাজার। বলো। স্যার আপনি আমাকে মানে সাধারণ শেয়ারটা জিজ্ঞেস করছিলেন, মেবি নেটওয়ার্কের প্রবলেম ছিল তো লিভ হয়ে গেছিলাম নিজে নিজে। ভালো করছেন, এখন আর বলার দরকার নেই। ক্লাস আর 1 মিনিট আছে, শেষ হলে আর জয়েন করতে হবে না। ঠিক স্যার আছে, বলবো? আগে থেকে বলে দিচ্ছি, না বলা লাগবে না। বন্ড বাজার কি, বন্ড বাজার হচ্ছে সেই বাজার যেখানের মধ্যে বন্ড এবং ডিবেঞ্চার গুলো ক্রয় বিক্রয় করা হয়। বাংলাদেশে বন্ড বাজারকে দুইটি অংশে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সরকারি বন্ডের বাজার আর একটা হচ্ছে কর্পোরেট বন্ডের বাজার। দ্যাট মিনস সরকার কর্তৃকও কিন্তু, আমরা যেমন সরকার কর্তৃক ট্রেজারি বিল ইস্যু করে, সরকার কর্তৃক কিন্তু বন্ডও ইস্যু করে, যেগুলোকে আমরা সরকারি বন্ড বলি। হ্যাঁ, আর কিছু হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রাইভেট প্রতিষ্ঠানগুলো যেগুলো
করে সেগুলো হচ্ছে যে আমাদের কর্পোরেট বন্ডের বাজার বলা হচ্ছে। সো দুই ধরনের বন্ডের বাজার আছে, একটা হচ্ছে সরকারি বন্ডের বাজার, যেখানে সরকারি যে বন্ড গুলো আছে সেগুলো ক্রয় বিক্রয় করা হয়, যেগুলোকে আমরা মানে হচ্ছে সরকারি বন্ড বলবো। আর সরকার ব্যতীত